আসসালামু আলাইকুম। আমি নাহিম বলছিলাম মিট প্রসেসিং ল্যাবরেটরি দক্ষিণ কোরিয়া থেকে। আমরা আমাদের ল্যাবে মাংসের বিভিন্ন ধরনের প্রসেসিং, বিভিন্ন প্রিজারভেশন টেকনিক, মিট অ্যাডাল্টারেশন, মিট অথেন্টিকেশন, ফুড সেফটি ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকি। আরও বিভিন্ন ধরনের রিসার্চ আমরা এখানে করে থাকি। আমাদের কাজ মূলত মাংস নিয়ে, সেজন্য আসলে আমি আপনাদের সাথে আজকে মাংস নিয়ে কথা বলবো। কারণ কিছুদিন পরে আমাদের মুসলিম উম্মার মধ্যে আমাদের অনেক প্রিয় একটি ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ওই সময়ে মুসলিম ধর্মাবলম্বীরা প্রচুর পরিমাণে একটা পশু জবাই করে থাকে কোরবানির উদ্দেশ্যে। তো যার জন্য আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা উচিত, যেগুলা মেনে না চললে আমরা পশু থেকে ভালো কোয়ালিটির মাংস আমরা পাবো না। তো যার কারণে আমি আজকের এই ভিডিওটাতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিভাবে আমরা পশু থেকে ভালো গুণগত মানসম্পন্ন মাংস পেতে পারি। তো যার জন্য আমাদেরকে পশু জবাই করার আগে কিছু করণীয় আছে, এবং পশু জবাই করার পরে আমাদের কিছু করণীয় আছে। পশু জবাই করার আগে কি করণীয় আমাদের? পশু জবাই করার 8 থেকে 12 ঘন্টা আগে আমাদেরকে পশুর খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে, এবং ওই সময় পশুকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করাতে হবে। কারণ ওই সময় পশুকে যদি আমরা বিশুদ্ধ পানি পান না করাই, পশু কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে। তো ডিহাইড্রেশন হলে পরে সমস্যাটা হবে কি, আমরা পশু জবাই করার পরে যেটা পাই সেটা হচ্ছে পেশি, নট মাংস। মাংস এবং পেশি দুইটা ভিন্ন টার্ম। একটা হচ্ছে পেশি, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় মাসেল, আরেকটা হচ্ছে মাংস, যেটাকে ইংরেজিতে বলা হয় মিট। তা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমরা জবাই করার সাথে সাথে যেটা পাই সেটা হচ্ছে মাসেল বা পেশি। এই মাসেল বা পেশি একটা পোস্টমর্টম মেটাবলিজম যেটাকে বলা হয়, একটা ধাপ যেটাকে রিগর মর্টিস বলা হয়, যেটা ফলো করার পরে কিন্তু এই পেশিটা মাংসে রূপান্তর হয়। তো আমরা যদি এটাকে ওই সময় পশুকে যদি পানি না দিই, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে পেশিটা মাংসে রূপান্তর হওয়ার সময় সমস্যা হবে, যেটা নিয়ে আমি আসলে পরে কথা বলবো। এখন আমি আগে বলতেছি, সেটা যদি পানি আমরা না দিই তাহলে সেটার কিন্তু মাংসের যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি একটা প্যারামিটার আছে, সেটা কিন্তু কমে যাবে। যার কারণে কিন্তু মাংসের টেন্ডারনেস কমে যাবে, আমরা সেখান থেকে ভালো টেন্ডারনেসযুক্ত মাংস পাবো না, সেটা কোয়ালিটি ডিগ্রেড করবে। সেজন্য আমাদেরকে পানি দিতে হবে, কিন্তু অন্য খাবার দিব না। এই কারণ আমরা যখন পশুটাকে জবাই করব তখন সেই খাবারটা হতে পারে মাংসে একটা কন্টামিনেশন সৃষ্টি করতে পারে, অ্যাডাল্টারেশন হতে পারে, হ্যাঁ। যার কারণে আমরা অন্য খাবার দেওয়া বন্ধ করে দেব। তারপর হচ্ছে পশুটাকে আমরা অবশ্যই একটা কোনো প্রকার স্ট্রেস দিব না, একটা আরামদায়ক পরিবেশে পশুটাকে আমরা রাখবো। সেটা বিভিন্ন ধরনের স্ট্রেস হতে পারে। একটা হতে পারে আপনার অ্যানিমেলটা যদি বেশি পরিমাণে গরম লাগে, অর্থাৎ তার মধ্যে যদি বেশি পরিমাণ সে গরম ফিল করে, তাহলে কিন্তু সেটা একটা হিট স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে, তখনও কিন্তু সেটা মাংসের কোয়ালিটির উপর প্রভাব পড়বে। অন্যান্য স্ট্রেসও হতে পারে, যেমন পশুটাকে অনেক সময় কেউ যদি বাচ্চা কাচ্চারা অনেক সময় পশুকে বিরক্ত করে, পশুকে যদি কেউ আঘাত করা হয়, সেই ধরনের স্ট্রেসও হতে পারে। এই সকল স্ট্রেস দিলে কি হবে, পশুর শরীর থেকে একদম স্ট্রেস হরমোন রিলিজ হবে। এই স্ট্রেস হরমোনটা মাংসের পেশির মধ্যে থাকা যে গ্লাইকোজেন থাকে, সেই গ্লাইকোজেনটাকে কমিয়ে দিবে বা গ্লাইকোজেনটাকে কমিয়ে দিবে। যার কারণে কিন্তু এই গ্লাইকোজেনটা যদি পেশি থেকে কমে যায়, তাহলে সেটাও কিন্তু পরবর্তীতে এই পেশিটা মাংসের রূপান্তর হওয়ার সময় বাধাগ্রস্ত হবে। কারণ এই গ্লাইকোজেনটা হচ্ছে পেশির মধ্যে থাকা সঞ্চিত শর্করা, যেটাকে আমরা স্টোরেজ কার্বোহাইড্রেট বলি আর কি। তো এই শরীর শর্করা যদি কমে যায়, পরবর্তী সেটা কিন্তু পেশি থেকে মাংসের রূপান্তর হওয়ার সময় কিন্তু সমস্যা সৃষ্টি হবে। যার কারণে পশুটাকে কিন্তু কোনো প্রকার স্ট্রেস দেওয়া যাবে না জবাই করার আগে। সেই জিনিসটা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে মেনে চলতে হবে। পশুকে এক্সাইটেড করা যাবে না, গরম পরিবেশে পশুটাকে রাখা যাবে না, একটা আরামদায়ক পরিবেশে পশুটাকে রাখতে হবে। এরপরে বিষয়টা হচ্ছে পশুটাকে জবাই করা। পশুটাকে আমাদেরকে ভালোভাবে উত্তম উপায়ে, হালাল উপায়ে আমরা জবাই করব। জবাই করার পর আমরা খেয়াল রাখবো যাতে যত তাড়াতাড়ি সম্ভব পশুর শরীর থেকে রক্তটা বের হয়ে বাইরে চলে যায়। যত তাড়াতাড়ি রক্তটা শরীর থেকে বের হবে তত তাড়াতাড়ি ভালো। কারণ রক্তটা যদি পশুর শরীরে থেকে যায়, তাহলে রক্তের মধ্যে থাকা যে হিমোগ্লোবিনটা আছে, সেটা কিন্তু মাংসটার মধ্যে এক ধরনের কালচে ভাব তৈরি করবে এবং এক ধরনের মেটালিক ফ্লেভার ডেভেলপ করবে মাংসের মধ্যে পরবর্তীতে, যেটা আসলে মাংসের একটা
গুণগত মানসম্পন্ন মাংসর একটা প্রতিবন্ধকতা বলতে পারে, সেটা আসলে কোনো ভালো কোনো ফ্লেভার না, মেটালিক ফ্লেভার ডেভেলপ করবে, যেটা আমরা যদি যত তাড়াতাড়ি সম্ভব পশুর শরীর থেকে রক্ত বেরোবে তত আমাদের জন্য ভালো। এরপরে আমরা যত দ্রুত সম্ভব আমরা সেটা পশুর শরীর থেকে চামড়াটাকে আলাদা করব, তারপর হচ্ছে সেখান থেকে নাড়ি বুড়িটাকে আমরা বের করব। সময় সতর্কতার সাথে বের করতে হবে, যাতে আমাদের মাংসে পেশির মধ্যে আমাদের সেই ইন্টেস্টাইনের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ময়লা যাতে আমাদের মাংসে না লাগে। তারপরে আমাদের সেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে মাংসটা পাওয়ার মানে স্লটারিং করা হলো, চামড়া ছিলানো হলো, সেখান থেকে নাড়ি বুড়িগুলো বের করার পর আমরা যেটা পাই সেটাকে আমরা বলি হট কারকাস। তো হট কারকাসটাকেই কিন্তু আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের চাপাটি ইউজ করে আমরা সেটাকে কিন্তু কেটে টুকরো টুকরো করে, অর্থাৎ আমরা সেখান থেকে মাংস পাই আর কি, যেটাকে আমরা মাংস বলি। সেটা কিন্তু এখনো মাংস হয়নি, সেটা কিন্তু আমরা মাসেলই বলবো বা পেশি বলবো। তো আমরা এখানে কিন্তু দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি, হট কারকাসটাকে এজিং করতে পারি। এটা এখন যে কথাটা বলবো সেটা আমরা এজিং নিয়ে কথা বলছি। তো হট কারকাসকে দুইভাবে এজিং করা যায়, একটা হচ্ছে হোল হট কারকাসকে আমরা এজিং করতে পারি, অথবা এটাকে আমরা যখন এটাকে হট বোনিং করে আমরা এজিং করতে পারি। কিন্তু আমাদের আসলে বাংলাদেশে স্টোরেজ সমস্যার জন্য আমরা আসলে হট কারকাসটাকে এজিং করা হয়নি, আমরা কি করি হট বোনিং করে ফেলি, অর্থাৎ মাংসটাকে এই কারকাসটাকে কেটে টুকরা টুকরা করে আমরা মাংসের পিস করে ফেলি। তো যাই হোক, পিস করার পরে আমরা পিস করার পরে চাইলে আমরা এজিং করতে পারি। এজিংটা কি মূলত? এজিংটা হচ্ছে মাংসটাকে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 থেকে 24 ঘন্টা সংরক্ষণ করা। এটা কেন দরকার? কারণ এই সময়ে মাংসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু ফিজিওকেমিক্যাল রিয়াকশন ঘটে থাকে। প্রথম যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে মাংসের মধ্যে থাকা সেটা হচ্ছে মাসেলের মধ্যে থাকা বা পেশির মধ্যে থাকা যে গ্লাইকোজেনটার কথা আমি আগেও আপনাদেরকে বলেছি, সেই গ্লাইকোজেনটা কিন্তু অ্যানারোবিক কন্ডিশনের সেটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে। কারণ মাংসের মধ্যে আমরা জানি অ্যানিমেলটা জবাই করা হয়ে গেছে, সুতরাং তার বডিতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, সুতরাং এখন তার বডির ভিতরে যে বিক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে অ্যানারোবিক বিক্রিয়া, অথবা অক্সিজেন অনুপস্থিতিতে সেই গ্লাইকোজেনটা ভেঙে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর হবে। আর এই ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু এই মাংসের যে পিএইচটা ছিল মাসেলের যে পিএইচটা ছিল সেটাকে আস্তে আস্তে কমাবে। তো আমরা যখন অ্যানিমেলটাকে জবাই করি তখন সেই মাসেলের পিএইচ থাকে 7, তখন সেটা আস্তে আস্তে কমে 5.4 থেকে 5.6 অর্থাৎ 5.5 হয়। তো তখনই কিন্তু সেটা এই মাসেলটা মিট হয় বা এই পেশিটা মাংসে রূপান্তর হয়। এখন কথা হচ্ছে যদি আমরা এজিং না করি তাহলে কিন্তু এখান থেকে গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে না এবং তার পিএইচটাও কমবে না, যার কারণে সেটা কিন্তু এই মাসেলটা ভালো মিটে রূপান্তর হবে না। তখন যদি মাসেলের পিএইচটা 5.5 না আসে, 6.2 এর বেশি থাকে, তখন সেটাকে আমরা আসলে ডিএফডি মিট বলি। তো সেটা আসলে মিটের একটা ডিফেক্ট। তো এটা ছিল আমাদের গ্লাইকোজেনের কনভার্সনের কথা বললাম। আরেকটা কনভার্সন ঘটে থাকে, সেটা হচ্ছে ক্যালপিন এবং ক্যাথেপসিন। মাংসের যে মায়োফাইব্রিল প্রোটিন যেটা আছে সেখানে অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যকার যে একটা ক্রস লিঙ্ক আছে, যে বন্ডিংটা আছে, সেই বন্ডিংটা কিন্তু ক্যালপিন এবং ক্যাথেপসিন এর সময় ভেঙে দেয় এজিংয়ের সময়। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা যদি না ভাঙে তাহলে মাংসটা কিন্তু টাফার থেকে যাবে, টেন্ডারনেস হবে না। তো আমরা এই ক্যালপিন এবং ক্যাথেপসিন এই ক্রস অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যকার যে বন্ড আছে সেই বন্ডটাকে ভেঙে দিলে তখন এই মাংসটা সফট হয়, তখন সেই মাংসটা আপনি যখন খান তখন কিন্তু আপনি একটা ভালো ফিল করেন। তো সেটা আসলে মাংসের জুসিনেসটাকে বাড়িয়ে দেয়, তো টেন্ডারনেসটা বাড়িয়ে দেয়। তো আসলে এটি ইম্পর্টেন্ট এই কারণেই, আসলে মাংসে যদি আপনি ভালো প্রকৃত স্বাদ পেতে চান তাহলে এজিংটা খুবই গুরুত্বপূর্ণ। এজিং ছাড়া মাংস ভালো কোয়ালিটির মাংস আসলে হয় না। তো আজকে এই পর্যন্তই। আমরা আসলে মাংসের বিভিন্ন ধরনের আরও রিয়াকশন নিয়ে আমি আসলে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তবে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।